হ্যালো বন্ধুরা, পৃথিবীর সর্বোচ্চ পর্বত যা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848.86 মিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি মাউন্ট এভারেস্টের কথাই বলছি। এটি শুধুমাত্র নিজের উচ্চতার জন্যই নয়, বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ভূতাত্ত্বিক বিস্ময় এবং মানব সভ্যতার আদম্য সাহসের প্রতীক হিসেবে পরিচিত। এভারেস্ট, সাগরমাথা কিংবা চোমলুংমা নাম যাই হোক না কেন, পৃথিবীর এই সর্বোচ্চ শিখরটি মানুষের কাছে এক চিরকালীন বিস্ময়। নেপালে একে বলা হয় সাগরমাথা, যার অর্থ আকাশের কপাল বা আকাশের শীর্ষ। নামটির মধ্যেই লুকিয়ে আছে বিশালতা, যেন মনে হয় এটি সত্যিই আকাশকে স্পর্শ করে আছে। নেপালিদের কাছে এই নাম স্বর্গের শীর্ষবিন্দু এবং পর্বতের পবিত্রতা ও আধ্যাত্মিক গুরুত্বকে নির্দেশ করে। অন্যদিকে তিব্বতে এই পর্বতকে বলা হয় চোমলুংমা, যার অর্থ বিশ্বজননী বা পুরো বিশ্বের মা। এই নামটি এর বিশাল আকার এবং তিব্বতে এর ধর্মীয় গুরুত্বকে তুলে ধরে। তবে জানেন কি, 1865 সালে মাউন্ট এভারেস্টের নাম পাওয়ার আগে পর্যন্ত এই পর্বতটি পিক 15 নামেই পরিচিত ছিল। পরবর্তীকালে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের সম্মানে এর নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। আমরা অনেক সিনেমা এবং ডকুমেন্টারির মাধ্যমে এভারেস্টের সৌন্দর্য এবং সেই সব অকুতভয় মানুষদের দেখেছি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই চূড়ায় পৌঁছানোর চেষ্টা করেন। এভারেস্ট, শেরপা, দ্য সামিট, উঁচাই এর মতো সিনেমা কিংবা মাউন্ট এভারেস্ট আলটিমেট চ্যালেঞ্জের মতো ডকুমেন্টারি আমাদের দেখায় যে এই পর্বত জয় করা কতটা কঠিন। এই বিশাল মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালারই একটি অংশ, যা ভুটান, চীন, ভারত, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তান এই 6টি দেশ জুড়ে বিস্তৃত। এই পর্বতমালা ভারতের উত্তর সীমান্ত তৈরি করে এবং আমাদের দেশের জলবায়ু ও নদী ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। তবে মাউন্ট এভারেস্ট ঠিক কোথায় অবস্থিত? এটি নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। এটি নেপাল ও তিব্বতের প্রাকৃতিক সীমানা তৈরি করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম এবং উত্তরাখণ্ডের সাথে সীমানা শেয়ার করা নেপালেই হিমালয়ের এই সর্বোচ্চ শিখরটি অবস্থিত। এটি কেবল হিমালয়েরই নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীরও সর্বোচ্চ বিন্দু। এখন প্রশ্ন হলো, এভারেস্ট এত উচ্চতা পেল কি করে? এর উত্তর লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায়। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মধ্যে এক বিশাল সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে পৃথিবীর ক্রাস্ট বা ভূত্বক দুমড়ে মুচড়ে উপরে উঠে যায় এবং জন্ম দেয় হিমালয় পর্বতমালার। মাউন্ট এভারেস্টের সৃষ্টিও এই প্রক্রিয়ারই অংশ। মজার ব্যাপার হলো, ইন্ডিয়ান প্লেটটি আজও উত্তরের দিকে সরে যাচ্ছে, যার ফলে প্রতি বছর এভারেস্টের উচ্চতা কয়েক মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। আবার ভূমিকম্প এভারেস্টকে প্রভাবিত করে, যেমন 2015 সালের নেপাল ভূমিকম্পের ফলে এভারেস্টের উচ্চতায় সামান্য পরিবর্তন এসেছিল এবং কিছু অংশের উচ্চতা কিছুটা কম বেশি হয়েছিল। উচ্চতা শিখরে থাকা এই পর্বত মূলত শক্ত পাথর এবং বরফ দিয়ে তৈরি। এখানকার শিলাগুলি মেটামরফিক বা রূপান্তরিত শিলা, যা প্রচণ্ড তাপ, চাপ এবং রাসায়নিক প্রক্রিয়ার কারণে তাদের আসল রূপ হারিয়ে সম্পূর্ণ নতুন ও কঠোর রূপ ধারণ করেছে। এই পরিবর্তনই পর্বতটিকে এত মজবুত এবং খসখসে বা রুক্ষ করে তুলেছে। উচ্চতার দিকে এগোলে দেখা যায় বরফের বিশাল সব মাঠ এবং হিমাবহ। এভারেস্ট আরোহণের সময় পর্বত আরোহীদের মুখোমুখি হতে হয় খুম্বু গ্লেসিয়ারের। এটি নেপালের সবচেয়ে বড় হিমাবহ এবং এভারেস্ট জয়োচ্ছুদের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি অংশ। এটি আসলে বরফের এক বিশাল চলমান নদী, যা প্রতি মুহূর্তে নিজের স্থান পরিবর্তন করে। এর ফাটল বা ক্রেভাসগুলো পার করা মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। কিন্তু এই বিপদ সত্ত্বেও এর প্রাকৃতিক সৌন্দর্যকে অস্বীকার করা যায় না। একইভাবে যারা তিব্বত বা উত্তর দিক থেকে এভারেস্ট জয় করতে যান, তারা রংবুক গ্লেসিয়ার ব্যবহার করেন। এটিও এক অদ্ভুত সুন্দর হিমাবহ, যা হাই অল্টিটিউড ডেজার্ট বা উচ্চ উচ্চতার মরুভূমি দ্বারা বেষ্টিত। তবে চিন্তার বিষয় হলো, বিশ্ব উষ্ণায়নের ফলে এই দুটো হিমাবহই দ্রুত গলে যাচ্ছে। আপনারা যদি ভাবেন এত উচ্চতায় কোনো প্রাণের অস্তিত্ব নেই, তবে ভুল ভাবছেন। এভারেস্টের প্রাকৃতিক বৈচিত্র্যে শুধু হিমাবহ নয়, গাছপালা এবং প্রাণীও রয়েছে। উচ্চতা অনুযায়ী এখানকার উদ্ভিদ জগৎ পরিবর্তিত হয়। নিচের দিকে ওক, পাইন, জুনিপার এবং রোটোডেন্ড্রন গাছ দেখা যায়, আর একটু উপরে উঠলে আলপাইন তৃণভূমি বা ঘাসের জমি চোখে পড়ে। তবে খুব বেশি উচ্চতায় গেলে গাছপালা কমে যায় এবং শুধুমাত্র শ্যাওলা বা লাইকেন পাথরের গায়ে টিকে থাকে। যেখানে উদ্ভিদ আছে সেখানে প্রাণীও থাকবে। এখানে হিমালয়ান মোনাল, তিব্বতী স্নোকক, ব্লাড ফিজেন্ট এবং গোল্ডেন ইগলের মতো পাখি দেখা যায়। আর প্রাণীদের মধ্যে স্নো লেপার্ড, হিমালয়ান তাহর, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, রেড পান্ডা, মাস্ক ডিয়ার এবং ইয়াকের মতো প্রাণীদের বাসস্থান এই বরফে ঢাকা উপত্যকা। ঠিক এই প্রাণীদের মতোই মাউন্ট এভারেস্ট হল শেরপাদের ঘর। পূর্ব নেপাল এবং তিব্বত অঞ্চলের এই মানুষরা জন্মগতভাবে অধিক উচ্চতায় বসবাসের উপযোগী। এভারেস্ট অভিযানের ইতিহাসে শেরপাদের অবদান অনস্বীকার্য। তাদের বলা হয় পর্বতের অভিভাবক।
অসাধারণ পর্বতারোহণ দক্ষতা বা মাউন্টেনিয়ারিং স্কিলের কারণে তারাই পর্বতারোহীদের গাইড, পোর্টার এবং উদ্ধারকারী হিসেবে কাজ করেন। তাদের কাছে এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি তাদের কাছে এক পবিত্র দেবতা এবং আয়ের প্রধান উৎস। এভারেস্ট জয় করা কিন্তু সহজ বা সস্তা নয়, এর জন্য লাখ লাখ টাকা খরচ হয় এবং প্রতি বছর শত শত পর্বতারোহী এই চেষ্টা করেন। তবে সাফল্যের হার অনেক কম এবং তা অনেকাংশে নির্ভর করে আবহাওয়ার উপরে। মে এবং অক্টোবর মাসকে আরোহণের জন্য সেরা সময় বলে মনে করা হয়, কারণ এই সময় আবহাওয়া কিছুটা অনুকূল থাকে। অভিযানের শুরুতে পর্বতারোহীরা বেস ক্যাম্পে জড়ো হন। এখানে দুটি প্রধান বেস ক্যাম্প আছে, নেপালের সাউথ বেস ক্যাম্প এবং তিব্বতের নর্থ বেস ক্যাম্প। সাউথ বেস ক্যাম্প থেকে ওঠার জন্য নেপাল সরকারের এবং নর্থ বেস ক্যাম্পের জন্য চীনা সরকারের অনুমতি লাগে। বেস ক্যাম্পে তাঁবু, খাবার, অক্সিজেন এবং স্যাটেলাইট ফোনের সুবিধা থাকে। এরপর ক্যাম্প 1, 2, 3 এবং 4 পার করে চূড়ান্ত শিখরের দিকে এগোতে হয়। কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হয় 8000 মিটারের উপরে, যাকে বলা হয় ডেথ জোন। এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যায় যে মানুষের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। হিমাঙ্কের অনেকের নিচে তাপমাত্রা, ভয়ানক তুষারঝড় এবং অক্সিজেনের অভাবে প্রতি বছর অনেক পর্বতারোহী এখানে প্রাণ হারান। মৃত্যুর হার প্রায় 1 থেকে 2%, যেমনটা ঘটেছিল 2008 সালে, যখন খারাপ আবহাওয়ার কারণে অনেক পর্বতারোহী প্রাণ হারিয়েছিলেন। এত বিপদের পরেও মানুষের আদম্য ইচ্ছাশক্তি থেমে থাকেনি। 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে শেরপা প্রথমবার এভারেস্টের চূড়ায় পা রাখেন এবং ইতিহাস সৃষ্টি করেন। এরপর 1975 সালে জাপানের জুনকো তাবেই প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন। আমাদের ভারতের গর্বের ইতিহাসও কম নয়। 1965 সালের 20 মে অবতার সিং চিমা প্রথম ভারতীয় হিসাবে এবং 1984 সালে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন। আর রেকর্ডের কথা বললে নেপালি গাইড কামিরিতা শেরপার নাম নিতেই হবে, যিনি 2024 পর্যন্ত 30 বার এভারেস্টে জয় করে বিশ্ব রেকর্ড করেছেন। সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয়ের রেকর্ডটি ভারতের দখলে। 2014 সালে মাত্র 13 বছর বয়সে মালাপত পূর্ণা এই অসাধ্য সাধন করেন। অন্যদিকে জাপানের ইউইচিরো মিউরা 80 বছর বয়সে এভারেস্ট জয় করে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে রেকর্ড গড়েন। 2004 সালে পেম্বা দর্জি শেরপা মাত্র 8 ঘন্টা 10 মিনিটে বেস ক্যাম্প থেকে শিখরে পৌঁছে দ্রুততম আরোহণে রেকর্ড করেন। আর শীতকালে এভারেস্ট জয়ের প্রথম রেকর্ড করেন পুলিশ পর্বতারোহীরা 1980 সালে। কিন্তু বন্ধুরা, এই অভিযানের একটি অন্ধকার দিকও আছে, পরিবেশ রক্ষা। এভারেস্ট জয়ের নেশায় মানুষ প্রায়ই ভুলে যায় প্রকৃতিকে রক্ষা করার কথা। পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার, খাবারের প্যাকেট এবং অন্যান্য বর্জ্য ফেলে আসেন, যা এভারেস্টের পবিত্র পরিবেশকে দূষিত করছে। অতিরিক্ত ট্যুরিজম এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখানকার হিমবাহগুলো গলতে শুরু করেছে, যা সত্যি উদ্বেগের বিষয়। তবে আসার কথা হলো, এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা এবং ইকো ফ্রেন্ডলি টেকনোলজির ব্যবহার বাড়ানো হচ্ছে। বন্ধুরা, এভারেস্ট যেমন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, আশা করি আপনাদের জীবনের লক্ষ্য এবং স্বপ্নগুলো তেমনই আকাশচুম্বী হবে। আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভারেস্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন বা কোনো বিশেষ স্মৃতি থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে কোহলি পথকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্য এবং তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নতুন কিছু জানার আগ্রহে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।